কোনো দলের রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। ফেনীতে মির্জা ফখরুল ৩ মাসেও নির্বাচনের রোড ম্যাপ না দেয়ায় ক্ষোভ, দ্রুত সংস্কার শেষ করার আহ্বান। অভ্যুত্থানের পর মামলায় আসামি হয়ে পলাতক বগুড়ার 12 ডিলার। শিবগঞ্জে 4 মাস ধরে বন্ধ টিসিবির কার্যক্রম, বিপাকে নিম্ন ও মধ্যম আয়ের উপকারভোগীরা। এবং নওগাঁয় গ্রাহকের 1000 কোটি টাকা নিয়ে লাপাত্তা 20 এনজিও, আমানত হারিয়ে ভুক্তভোগীরা নেমেছেন আন্দোলনে, মামলার তদন্তে পুলিশ। বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কোনো দলের রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। আওয়ামী লীগের রাজনীতির বিষয় নির্ধারণ করবেন জনগণ। ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন ও স্থানীয় সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কার কাজ শেষ করার আহ্বান জানান তিনি। শুধু কেন্দ্র নয়, প্রায় 1 দশক পর কোনো বাধা ছাড়াই তৃণমূলেও রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে বিএনপি। ফেনীর ছাগলনাইয়ার পুরাতন আদালত পাড়ার মাঠে এমন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরাও ঢলে ঢলে অংশ নেন সমাবেশে। মহাসচিব বলেন, হাজারো নেতাকর্মীকে জেলে পাঠানো সহ টানা গুম, খুন, নির্যাতন করা হলেও মাঠ ছাড়েনি বিএনপি। 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়েন মির্জা ফখরুল। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন করেন মহাসচিব। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, কারো রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকার সিদ্ধান্ত জনগণের। আমরা বলেছি যে আমাদের একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। এদিকে কর্মসূচি হয়েছে কুড়িগ্রামেও। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব, হলে ভালো, কিন্তু আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপির 31 দফা সংস্কার বাস্তবায়নে সবাইকে তাগিদ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। লাবিব হাসান, সময় সংবাদ। বগুড়ার শিবগঞ্জে প্রায় 4 মাস ধরে বন্ধ টিসিবির কার্যক্রম। অভ্যুত্থানের পর উপজেলার 12টি ইউনিয়নের ডিলাররা বিভিন্ন মামলার আসামি হয়ে এখন পলাতক। এতে বিপাকে পড়েছেন উপকারভোগীরা। টিসিবি কর্তৃপক্ষ বলছে দ্রুত তাদের কার্যক্রম শুরু হবে। চড়া দ্রব্যমূল্যের বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষ গত 4 মাসে একবারও পাননি টিসিবির পণ্য। হতাশ হয়ে প্রতিদিনই তারা ধর্ণা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কাছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শিবগঞ্জ উপজেলার 27 জন ডিলারের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা গা ঢাকা দিয়েছেন। এতে উপজেলার 16,237 উপকারভোগীর মাঝে স্বল্প দামে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ। আমরা টিসিবি মাল কোনো প্রকার পাচ্ছি না, 4-5 মাস হচ্ছে। যেটুকু আমরা কামাই কাজ করি তাতে আমাদের পোষায় না। এই টিসিবির পণ্য না পাওয়ার জন্য অনেকের জীবন চলা দুর্বিষহ দাঁড়াচ্ছে আর কি। যে তেল, চিনি সবেরই দাম তো বেশি হয়ে গেছে, একটু পাইলে আমাদের সুবিধে। ইউনো মহোদয়ের সাথে কথা বলি, স্যার আমাদের এই বিষয়টা কেন নিষ্পত্তি হচ্ছে না, কেন পাচ্ছে না। তো উনি যে ডিলারের যে সমস্যাটা, উনি বলছে যে অল্প দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। টিসিবি কর্মকর্তা বলছেন, ডিলাররা বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ আছে, তবে দ্রুত শুরু হবে এই কার্যক্রম। ডিলার দিয়ে সাময়িকভাবে শিবগঞ্জ উপজেলার যে উপকারভোগী আছে তাদের মধ্যে পণ্যটা বিতরণ করব। বগুড়া জেলায় 343 জন টিসিবি ডিলার আছেন। সময় সংবাদ, বগুড়া। শুরুতে 60 কোটি থাকলেও পরে ব্যয় বেড়ে দাঁড়ায় 125 কোটি টাকা।
নকশা করতেই খরচ 3.5 কোটি। রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে তাই 72 কোটি টাকার প্রকল্পের দ্বিতীয় ধাপ বাতিল করেছে গণপূর্ত বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু স্কয়ারের এখন কি হবে তা নির্ধারণ করতে পারছে না RDA। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মধুর রানার রিপোর্ট। বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সমুন্নত রাখার লক্ষ্যে 2017 সালে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্প গ্রহণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। মেয়াদ শেষ হলেও প্রকল্পের প্রথম ফেজের কাজ চলছে এখনো। রঙের ফাইনাল কাজটা করছি, অডিটোরিয়াম আছে, কফি শপ আছে, তারপরে আপনার শিশু লাইব্রেরি আছে। রাজনৈতিক বিবেচনায় এই প্রকল্প নেওয়া হয়েছে এমন বাস্তবতায় সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 71,81,82,000 টাকা ব্যয়ে প্রকল্পের দ্বিতীয় ফেজ বাতিল করেছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে 2017 সালে 2 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নকশা করে পরামর্শক প্রতিষ্ঠান। 59 কোটি 28 লাখ টাকা বাস্তবায়ন ব্যয় ধরে 2018 সালে প্রকল্প পাশ হয়। অবকাঠামো নির্মাণ শুরু হয় 2020 সালে। কাজের মাঝে নকশায় পরিবর্তন এনে আরও 1 কোটি 44 লাখ টাকা নেন পরামর্শক প্রতিষ্ঠান। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সহ সংশোধনের পর নানা খাতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 125 কোটি টাকা। দুর্নীতির কারণে এই কাজগুলো হচ্ছে। আমার মনে হয় জবাবদিহিতা এবং স্বচ্ছতা খুবই প্রয়োজনের। পরিকল্পনা ছিল 1 একর জমির উপর 3 তলা ভবনটিতে থাকবে গাড়ি পার্কিং, জলধারা বেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য, স্থায়ী আর্ট গ্যালারি, আধুনিক রেস্তোরাঁ, দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই পরিকল্পনা বাতিল করেছে সংশ্লিষ্টরা। এখন এ ভবন কি কাজে ব্যবহার হবে সেটি নির্ধারণ করতে পারছে না কর্তৃপক্ষ। এটি দ্বিতীয় ফেজ আমরা একটি প্রকল্প তৈরি করছি। এটি সদস্য সরকার অনুসরণ করলে, অনুমোদন দিলে আমরা সেই অনুসারে এটি বাস্তবায়ন করব। প্রকল্পটির খরচ দ্বিগুণের বেশি হলে যৌক্তিকতা যাচাইয়ে গঠিত হয়েছিল তদন্ত কমিটি। তদন্তের পর খরচ বৃদ্ধিকে সমর্থন দিয়েছিল কমিটি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইনে ডেথ সেন্টেন্সের বিধান আছে, আমরা কোনো নতুন বিধান করি নাই। আমাদের পেনাল কোডে বহু অপরাধের ক্ষেত্রে ডেথ সেন্টেন্সের বিধান আছে এবং আমরা এই ডেথ সেন্টেন্স বিলোপ সম্পর্কিত যে আন্তর্জাতিক চুক্তি আছে, প্রোটোকল যেটা আছে, সেটা পর্যন্ত আমরা র্যাটিফাই করি নাই। কাজে ডেথ সেন্টেন্স এটা বিলুপ্ত করার মতো কোনো আইনগত বাধ্যবাধকতা বা আমাদের যে আইনগত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথেও এই ধরনের প্রশ্ন বা এই ধরনের দাবি এটা সংগতিপূর্ণ না। এটা আমরা ইন্টারন্যাশনাল যারা ফোরাম আছে তাদেরকে ভেরি ক্লিয়ারলি আমরা বলেছি। একটু পরিচয় দিয়ে বলেন। আমার নাম তাজর আহমেদ, আমি সময় টেলিভিশনে কাজ করি। একটা বিষয় হচ্ছে যে আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি যে কয়েকটা একাধিক ক্লিপ বের হয়েছে যেগুলোতে সশস্ত্র বাহিনী যে লিথাল ওয়েপন গুলা সেগুলো ব্যবহার করছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। তাদের আসলে কতজন এখন পর্যন্ত শাস্তির আওতায় এসেছে সেটা আমার জানার বিষয়, যেহেতু আপনারা নতুন বিধানে রেখেছেন সশস্ত্র বাহিনীর শাস্তির আওতায় আনার বিধানটি। আরেকটি প্রশ্ন হচ্ছে স্যার, যে সংবিধান সংস্কার কমিশন যেটি হয়েছে সেখানে আমরা দেখছি যে সংখ্যালঘু এবং বিশেষ করে আদিবাসী যারা আছেন তাদের কোনো প্রতিনিধি সংবিধান সংস্কার কমিশনে নেই। এটি কি আসলে গণ আকাঙ্ক্ষার কথা যেটা আপনারা বলেন সেটা পূর্ণ করবে কিনা? আচ্ছা, আপনি প্রথম যেটা বললেন ভাই, বিচারই তো শেষ হয় না, শাস্তি পাবে কিভাবে? তবে বিভিন্ন বাহিনী কেউ গ্রেফতার হয়েছে, এটা আপনার প্রসিকিউশন টিমকে বলে এক্সাক্ট ফিগারটা জানতে পারবেন। তবে বিভিন্ন বাহিনীর কর্মচারী পর্যায়ে কেউ গ্রেফতার হয়েছে, এটুকু আমি জানি। আর আপনি সংবিধান সংস্কার বিষয়ক কমিটি বললেন, সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের একজন সদস্য আছেন আমাদের উপদেষ্টা মাহফুজ আলম, তাকে আমি দিচ্ছি, আপনি ব্যাখ্যা করে বলবেন। বিষয়টা হচ্ছে, আমি এখন কমিশনের সদস্যের বিষয়টা একটু হ্যাঙ্গিং, কিন্তু আমি যতদিন ছিলাম ওখানে বা আমার কাজের জায়গা থেকে আমি জানি যে আমাদের যে গোষ্ঠী আছে ওনাদের প্রতিনিধিত্ব আমরা চাচ্ছিলাম। সেটা আমরা অন্য কমিশনগুলো হয়ে যাচ্ছিল, ফলত আমরা দেখবেন যে সংবিধান কমিশন সবার শেষে কমিশন হয়েছিল আর কি, প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এবং যেই প্রক্রিয়া গত 2 সপ্তাহ ধরে চলেছে, আপনারা যদি দেখে থাকেন সংবিধান সংস্কার কমিশন
সংসদে বসে অনেকের সাথে পর্যালোচনা করছেন, বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করছেন। ওখানে ওই নৃগোষ্ঠীর প্রতিনিধিরা ছিলেন এবং সামনেও তাদের সাথে কনসালটেশন করা হবে। তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক বা সিভিল সোসাইটির যে ফরমেশনগুলো আছে ওখান থেকে পরামর্শ নেওয়া হবে। তো আমি মনে করি যে ওইভাবে তাদের একটা অন্তর্ভুক্ত। আর নারী প্রতিনিধির বিষয়টা হচ্ছে সুমাইয়া খায়ের ম্যাম, উনি আছেন আমাদের এখানে। আর এছাড়াও আপনারা দেখে থাকবেন যে আমাদের অন্যান্য কমিশনগুলোতে নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব আছে, নারীদের প্রতিনিধিত্ব আছে। তো আমরা মনে করি যে এটা একচেটিয়াভাবে হয় নাই, বরং এটা সামগ্রিকভাবে যেটা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক হয় ওইভাবে আমরা চেষ্টা করেছি। একটা কথা দেখবেন, আমি একটু অ্যাড করি, সংবিধান সংস্কার কমিশন মাহফুজ যেটা বললো একটু ইলাবোরেট করি। তারা কিন্তু ব্যাপক কনসালটেশন করছে এবং এই কনসালটেশন কিন্তু বিভিন্ন নৃগোষ্ঠী, তারপর বিভিন্ন আপনি যদি বলেন সংখ্যালঘু গোষ্ঠী সবাই অন্তর্ভুক্ত থাকছেন, ব্যাপক কনসালটেশন করছেন ওনারা। স্যার আমিনুল মোহাম্মদ, ঢাকা পোস্টে কাজ করি। আপনার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে, জেনে ভাই আপনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, এটা আমরা নানান মাধ্যমে জেনেছি। আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে ওইখানে কি ঘটনাটা ঘটেছিল। এটা আপাতত বাদ রাখেন, এটা তো একটা ব্যক্তিগত মানে পুরোনো ইস্যু, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। আর মানে আমি যেহেতু ওনারা তদন্ত করবে, আমি নতুন কোনো তথ্য এখানে যোগ করতে চাই না। ব্যক্তিগতভাবে কোনো আইনি ব্যবস্থা বা আইনি না ভাই, এটা ব্যক্তির উপর হামলা না, এটা তো আসলে হামলাটা হয়েছে আমাদের মানে সরকারের একজন উপদেষ্টার উপর। ব্যক্তি আসিফ নজরুলের উপর তো জীবনে কখনো হামলা হয় নাই, কাজে এটা আমি ব্যক্তিগত কিছু বলছি না। মাহফুজ আলমের কাছে জানতে চাচ্ছি যে আমরা 2 দিন আগে দেখলাম তিতুমির কলেজে একটা বড় আন্দোলন হয়েছে, স্টপ করেছে। আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। আসলে 7 কলেজ নিয়ে আসলে কি হচ্ছে, আপনারা কি জানেন এই ঘটনাগুলোতে? আমরা দেখছি যে ছাত্রলীগের ইন্ধন আছে, নানান ধরনের বিষয় আসছে, বিষয়গুলো আপনাদের কাছে কি তথ্য আছে? আসলে ব্যাপারগুলো দুঃখজনক। আমাদের যখন 7 কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করছিল, তখন তাদের প্রতিনিধি দলের সাথে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ফ্রুটফুল আলোচনা হয়েছে, অ্যান্ড দে ওয়্যার স্যাটিসফাইড, এবং সেখানেই আসলে বিষয়টি শেষ হয়ে গিয়েছিল, শেষ করা হয়েছিল, সমাধানের পথটা দেখানো হয়েছিল। আপনারা জানেন যে এত দ্রুত আসলে এই ধরনের শিক্ষার ব্যাপারে এই ধরনের দাবির বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সাথে একটা কনসালটেশন হয়েছিল। তিতুমির কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি সেখানে ওনারা বলছেন অনুপ্রবেশকারীরা কিভাবে ট্রেনের ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি, এই আহ্বানটা আমি জানাতে চাই। শীত আসলেই বারে বাঙালি খাদ্য সংস্কৃতির এক অন্যতম উপাদান পিঠার কদর। দিনাজপুর শহরের প্রধান সড়কের মোড়ে ভাসমান পিঠার দোকান নিয়ে বসেছেন নারী পুরুষ। বিস্তারিত জানাতে শহরের নিমতলা পিঠার দোকানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাব তার কাছে। দুলাল, শীত মৌসুম আসলেই কিন্তু পিঠার কদর বাড়ে। আবহমান বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠার কিন্তু একটি অন্যতম একটি উপাদান। আর এই শীত মৌসুমের শীতের সন্ধ্যায় ডিমতলা মন্দির প্রাঙ্গণে এখানে আপনি দেখছেন যে পিঠার দোকানকে কেন্দ্র করে এখানে বিভিন্ন মানুষ এখানে জড়ো হয়েছেন। এখানে প্রায় 60টি পিঠার দোকান রয়েছে। আমরা দেখছি যে নারী পুরুষ এবং বিভিন্ন পরিবারের সদস্যরা কিন্তু এখানে পিঠা নিতে এসেছেন। আপনি জানিয়ে রাখি, এই যে পিঠার দোকান যারা এখানে বসিয়েছেন তারা বলছেন যে বিভিন্ন পদের এখানে পিঠা রয়েছে, ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম পিঠা, নারিকেল পিঠা, এবং এই পিঠাকে স্বাদ গ্রহণের জন্য যারা এখানে এসেছেন তারাও বলছেন যে অত্যন্ত সুস্বাদু এই পিঠা খেতে। তারা এই পিঠার সঙ্গে আপনার তারা ধনে পাতা এবং মরিচের চাটনিও দিচ্ছেন, অনেকে শুটকি দিয়ে এখানে খাচ্ছেন। পিঠার যেটা দাম যেটা বলা আছে 10 থেকে 30 টাকার মধ্যে দিয়ে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা এখানে পিঠার ব্যবসা করেন তারা বলছেন যে কার্তিক এবং ফাল্গুন মাস পর্যন্ত তাদের এই পিঠার যে ব্যবসা সেটা তারা করবেন। এবং এখানে যারা বসেছেন অনেকে স্বামী স্ত্রী হিসাবেও কিনা দোকান দিয়েছেন এবং
এবং জমজমাট তারা এখানে পিঠার ব্যবসা করছেন। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরাও এখানে এসেছেন, পরিবারের সদস্যরা এসেছেন, ছোট ছোট শিশুরা এখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পিঠার স্বাদ গ্রহণ করছেন। আবার যেটা তারা বলছেন যে প্রতিদিন তারা 3 থেকে 5,000 টাকা পর্যন্ত তারা পিঠার ব্যবসা করেন এবং তাদের যে ব্যয়, এই ব্যয় আপনার শেষ করে তাদের 1 থেকে 2,000 টাকা তাদের থাকে। এবং অনেকে তারা বলছেন যে এই যে তারা যে এই মৌসুমে তারা যে ব্যবসা করেন, এই কারণে তাদের কিন্তু পরিবারের যে লালন পালন এবং যে খরচ, সেটা কি অনেকেই আপনার নির্বাহ করে থাকেন এবং অনেকে কিন্তু স্বাবলম্বী হয়েছেন। এই সময়টার জন্য অনেকে অপেক্ষা করেন যে শীত আসলেই, বিশেষ করে আপনার শীত যত বাড়বে, শীতের প্রকোপ যত বাড়বে, পিঠার কদর কিন্তু তত বাড়বে। এবং এইখানে আপনার যারা এই পিঠার স্বাদ নিতে আসে সব শ্রেণীর মানুষ, দিনাজপুর শহরে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে এই পিঠার দোকান কিন্তু আপনার বসেছে। তো আমার কাছ থেকে এই পিঠার সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে পিঠা বিক্রির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে টোলের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। এছাড়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতির প্রস্তাব দেয়া হলেও দুর্ঘটনা প্রতিরোধে এ প্রস্তাবের বিপক্ষে প্রকল্প পরিচালক। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতি বছরের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে টোল হার নির্ধারণ করেছিল তা বেশি উল্লেখ করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। এ কারণে নতুনভাবে টোল হার নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জিসিসিআরবি আগ্রাবাদ থেকে এক্সপ্রেসওয়েতে উঠে সিপিজেড, সিমেন্ট ক্রসিং, কেপিজেড, সি বিচে নামা গাড়িগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল 30 টাকা, অটোরিকশা 3 চাকা 30, প্রাইভেট কার 80, জিপ 100, মাইক্রোবাস 100, পিকআপ 150, মিনিবাস 200, বাস 280, ট্রাক 4 চাকা 200, ট্রাক 6 চাকা 300, কাভার্ড ভ্যান 450 এবং ট্রেলার 450 টাকা। তবে ট্রেলারে টোল নির্ধারণ করা হলেও ওঠানামায় নিষেধ রয়েছে। সিএনজি ট্যাক্সি ছিল না, অনুমতি ছিল না, এবং মোটরসাইকেলও ছিল না। এই দুটোকে আমরা ইনক্লুড করেছি যাতে মাস পিপল এলিভেটেড সুবিধাটা নিয়ে শহর থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে আসতে পারে। নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের জন্য তাইওয়ান থেকে ক্যামেরা অর্ডার দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। কমিশনার অফিসে আমরা ওইটা সেট আপ করে দিব, একটা আমাদের কাছে থাকবে আর একটা ওনাদের কাছে থাকবে। সেক্ষেত্রে আপনি গতি নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং যেটা ছিনতাই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো অনেকাংশে হ্রাস পাবে। সকল ধরনের যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করা হলে নামের বৈশিষ্ট্য হারাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সকল ধরনের যানবাহনের জন্য যদি উন্মুক্ত করা হয় তাহলে তার নামের যে বৈশিষ্ট্য এক্সপ্রেসওয়ে, সেই বৈশিষ্ট্যটি হারাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বীজ আলু কেনা নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষক। প্রতি বস্তা উচ্চ ফলনশীল আলুর বীজে নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1,000 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে তাদের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। মধ্য কার্তিক থেকেই আলুর বীজ রোপণের জন্য কৃষকরা তাদের জমিতে হাল চাষ করেন। কিন্তু এবার বীজ আলু কিনতে গিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। স্থানীয় ডিলারদের কাছ থেকে প্রতি বস্তা উচ্চ ফলনশীল আলু বীজে সরকার কিংবা কোম্পানির নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1,000 টাকা পর্যন্ত বেশিতে কিনতে হচ্ছে তাদের। এছাড়াও কিছু অসৎ ব্যবসায়ী এমওপি সহ প্রয়োজনীয় সার বিক্রিতেও নিচ্ছেন বেশি মূল্য। তবে এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয় ডিলারদের দাবি, কোম্পানি ও সরকার নির্ধারিত মূল্যেই আলুর বীজ ও সার বিক্রয় করা হচ্ছে। এদিকে গত 15 দিনে 50টির মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যবসায়ীকে জরিমানা ও তাদের ডিলারশিপ বাতিলের জন্য সুপারিশ করার কথা জানান জেলা প্রশাসক। প্রতিটি পর্যায়ে আমাদের ভ্রাম্যমাণ আদালত এবং টাস্কফোর্স অভিযান অব্যাহত আছে এবং এই অভিযান আমাদের এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। জেলায় এবার 40,000 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দেখছেন বাংলা সময়। দখল আর দূষণে ধুঁকছে রাজশাহী বিভাগের অন্তত 60টি নদী ও খাল। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন দখলদারদের উচ্ছেদে অচিরেই শুরু হবে অভিযান। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট।
রাজশাহী নগরীর দক্ষিণ পার ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। একসময় এ নদীতে জাহাজ চললেও এখন শুষ্ক মৌসুমে পানি না থাকায় নদীর বুকে জাগে চর। লালন মুক্তমঞ্চ এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী দোকান। ইজারা ছাড়া দখল হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা। অন্যদিকে পবা উপজেলার বারনয় নদীর দুপাশে অবৈধভাবে ভরাট করায় পরিণত হয়েছে খালে। একই অবস্থা জেলার 21টি নদীর বেশিরভাগের। সিরাজগঞ্জের কাটাখালী খাল ভরাট হয়ে গেছে দীর্ঘদিন আবর্জনা ফেলার কারণে। একই সঙ্গে জেলার ফুলজোর, ইছামতি, হরাসাগর সহ বেশ কয়েকটি নদ নদী দখল আর দূষণের ফলে অস্তিত্ব হারাতে বসেছে। পাবনাতেও নদীর জায়গায় নির্মাণ করা হচ্ছে বাড়িঘর সহ নানা স্থাপনা। প্রকাশ্যে এসব অপকর্ম হলেও কর্তৃপক্ষের কাছে আবেদন করে মেলেনি কোনো সমাধান। কোনো ধরনের অভিযানও নাই, কোনো চাপও নাই। দখল এবং শহরে নানা আবর্জনা ফেলার কারণে এর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এদিকে একই কারণে বগুড়ার 25টি ছোট বড় নদী খাল অস্তিত্ব হারাতে বসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহ্যবাহী সুবল খাল। 60 ফুট প্রশস্ততার এ জলাধার এখন পরিণত হয়েছে 20 ফুটের নালায়। নওগাঁর 6টি নদী এখন বর্ষা মৌসুমেও যেন মরা নদীতে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় নদীর পাশ দিয়ে বিল্ডিং হচ্ছে। আসলে এটাকে আমাদের সংস্কার করে পরিকল্পনা করে নদীকে আসলে বাঁচানো প্রয়োজন। এগুলো দখলে চলে গেছে, প্রশাসন কোনো নজর দেয় না। অন্যদিকে বছরের পর বছর দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও গণমাধ্যমের সামনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই বছরে আমরা এটা ফান্ড নিয়ে এসে এটা উচ্ছেদ করে ভেঙে ফেলব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কালের বিবর্তনে দখল, দূষণ ও সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে রাজশাহী বিভাগের প্রায় 60টি নদ নদী ও খাল। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোনো দলের রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। ফেনীতে মির্জা ফখরুল 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় ক্ষোভ, দ্রুত সংস্কার শেষ করার আহ্বান। এই ছিল বাংলা সময়ে, সঙ্গে থাকুন সময়।